একটা ছোট মেয়ে একা একা ভয়ঙ্কর ক্ষেতের ভেতর দৌড়াচ্ছিল। হঠাৎই হারিয়ে গেল এক পুরানো কুয়ার অন্ধকারে। এই ঘটনা দিয়ে শুরু হয় এই গ্রামের পুরান অভিশপ্ত ইতিহাস, যেখানে বলি, আতঙ্ক, অন্ধবিশ্বাস, দানব রাজত্ব করে। আর সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে এক মা তার মেয়েকে বাঁচাতে লড়াই করে। আজ আমরা শুনবো ছড়ি 2, এই সেই ভয়ঙ্কর হাড় কাঁপানো কাহিনী। রাতটা ছিল কালো থমথমে। এক নিঃসঙ্গ শিশু হাতে হারিকেন নিয়ে ছুটে বেড়াচ্ছিল একটা ভয়ঙ্কর ধরনের ক্ষেতের ভিতর। ঠিক সেই ক্ষেত যেটা আমরা প্রথম পার্টে দেখেছিলাম। আসলে মেয়েটা তার মাকে খুঁজছিল। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ চারপাশে কিছু অদ্ভুত শিশুদের প্রতিবিম্ব দেখতে পায় সে। তারা তাকে ডাকতে থাকে, মা ডাকছে, মা ডাকছে। মেয়েটি তাদের পেছন পেছন হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় একটা পুরানো কুয়ার কাছে। ঠিক তখনই একটা লোহার শিকল এসে জড়িয়ে ধরে তার পা। কিছু বুঝে ওঠার আগেই কুয়ার পাশে থাকা অন্ধকার গহ্বরের মধ্যে থেকে কেউ বা কিছু তাকে টেনে নেয় ভেতরে। আর আমরা শুধু শুনতে পাই তার আতঙ্কে ভরা শেষ চিৎকারটা। এবং ঠিক তখনই দূর থেকে দেখতে পাই এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, যেটা সম্ভবত সেই দানব বা অশরীরী আত্মা যে এই শিশুটিকে কুয়ার ভেতরে নিয়ে গেল। এই ঘটনার পরই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মূল চরিত্র সাক্ষীর সঙ্গে। এখন সে শহরে থাকে আর একটি স্কুলে শিক্ষকতা করে। গত ছবিতে সাক্ষী গর্ভবতী ছিল, আর সেই ছবিতে আমরা দেখি সে জন্ম নিয়েছে একটি ফুটফুটে মেয়ে যার নাম ঈশানী। এখন তার বয়স 7 বছর, মানে গল্পটা 7 বছর পরের। স্কুলে আমরা দেখি সাক্ষী ক্লাস দিচ্ছিল, ছাত্রদের শেখাচ্ছে প্রাচীন কেমব্যানের ইতিহাস, কিভাবে তারা একে অপরকে মারত আর তারপর একসঙ্গে সমাজ গড়ে তুলেছিল। এই ক্লাসটার দৃশ্য কিন্তু পরের গল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর সাক্ষী স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। সে অনুরোধ করে যেন ঈশানীকে হোম ক্লাসের অনুমতি দেওয়া হয়, কারণ ঈশানীর মেডিকেল কন্ডিশন আছে, সে স্কুলে যেতে পারে না। কিন্তু প্রিন্সিপাল সাফ না করে দেয়, কারণ সে মনে করে এতে অন্য শিশুরাও এই দাবিতে জেদ করবেন। এরপর আমরা ঈশানীকে দেখি আর সঙ্গে দেখি রানীকে, যাকে প্রথম ছবিতে রাজবীরের স্ত্রী হিসাবে দেখানো হয়েছিল। এখন সে সাক্ষীর সঙ্গেই থাকে আর ঈশানীর দেখভাল করে। ঈশানীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণ হলো সে সূর্যের আলো সহ্য করতে পারে না। তার গায়ে সানলাইট পড়লেই চামড়া পুড়ে যেতে থাকে। তাই সাক্ষী আর রানী সবসময় চেষ্টা করে তাকে রোদ থেকে দূরে রাখতে। এমনকি এজন্য সাক্ষী তার মেয়ের নাম রেখেছে রাত্রি, তাকে বোঝাতে সে একটা স্পেশাল প্রিন্সেস। কিন্তু যেহেতু প্রিন্সিপাল ঈশানীকে স্কুলে আনতেই বলেছে, তাই সাক্ষী বাধ্য হয় তাকে পুরোপুরি কাপড়ে মুড়ে স্কুলে নিয়ে যেতে। আর তার এই প্রচেষ্টা দেখে প্রিন্সিপালেরও ভালো লেগে যায়। এখন আমরা দেখি সৌমরকে। 7 বছর আগে সে ছিল পুলিশ ইন্সপেক্টর রাজবীরের গ্রামে। সেখানেই সাক্ষী আর রানী গিয়েছিল তাদের মার্ডারের স্বীকারোক্তি নিতে। কিন্তু যখন সমর রাজবীরের বাড়িতে যায়, সে 3 জনের লাশ খুঁজে পায় না। তখনই সাক্ষী ভীত ভয়ে থাকে যে যদি রাজবীরের বেঁচে থাকে তাহলে সে তাকে আর তার মেয়েকে খুঁজে পাবে। সমর আদতে ভালো মানুষ, সে সাক্ষীকে এভাবে একা ছেড়ে যেতে চায় না। তাই গত 7 বছর ধরে সে তার যত্ন নিয়েছে, ছোট বড় সব প্রয়োজন মিটিয়েছে, ঈশানীর দায়িত্ব নিয়েছে, সব খেয়াল রেখেছে। সমর যেন ঈশানীর বাবা, কিন্তু সাক্ষীর সঙ্গে তার সম্পর্ক অনেক পবিত্র। সাক্ষীর এই 7 বছর ধরে সমরের বাড়িতেই থাকে, ভয়েই বাইরে যায় না, শুধু সরাসরি স্কুলে যায় আর ফিরে আসে। সে ভয় পায় রাজবীর ফিরে আসবে কিনা, কিন্তু সমর তাকে সাহস দেয়, বলেছে যদি আসতো এতদিনেই এসে যেত। ওই সময় ঈশানী বাড়িতে খেলছে। হঠাৎ তার কিছু অদ্ভুত অনুভূতি হয়। এক ভয়ঙ্কর কালো ছায়া তার কাছে এসে প্রজেশনে নিচ্ছে, আর সে ঘর থেকে বেরিয়ে পড়ে। রানীও পেছনে দৌড়ায়, কারণ বাইরে কিছু করছে। তখন কিছু মানুষ এসে তাদের একটা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। সাক্ষী বাড়িতে ফিরে ঈশানী আর রানীকে দেখতে পায় না। তখন তাড়াতাড়ি সমরকে জানায়। সমর সঙ্গে সঙ্গে সার্চ অপারেশন শুরু করে। সাক্ষী বাড়িতেই থাকে, মেয়েকে হারানোর ভয়ে কাঁদছে।
কিছুক্ষণ পর সমর ফোন করে জানায় ঈশানীকে ট্রেস করা গেছে। আসলে সিসিটিভিতে ধরা পড়েছে রাজবীরের গ্রামের, তাও তাকে নিয়ে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে সে গ্রামে যায় যেখানে 7 বছর আগে সবকিছু শুরু হয়েছিল। সেই ভয়ঙ্কর ক্ষেতেও চলে যায় যেখানে কিছু বাচ্চা সাক্ষীর সামনে পুতুল ফেলে যাচ্ছে। সাক্ষী পুতুলগুলো দেখলে বুঝতে পারে তার ড্রেসের টুকরো লাগানো। সমর আর 2 জন কনস্টেবল সঙ্গে নিয়ে ক্ষেতের মাঝখানে যান। তখন সেই বাচ্চাগুলো পাথর ছুঁড়ে মারে তাদের দিকে। আসলে সব ছেলেরা ছিল। সমর সাক্ষীকে পাশে দাঁড় করিয়ে বাচ্চাদের থামানোর চেষ্টা করে। তখন এক ব্যক্তি এসে সাক্ষীকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু সেই ব্যক্তি ছিল রাজবীর, যার অর্ধেক মুখ বিকৃত কারণ রানীর আক্রমণের কারণে। অর্থাৎ 7 বছর ধরে গ্রামবাসীরা শুধু সাক্ষী আর ঈশানীকে খুঁজে ফিরছে, কিন্তু সাক্ষী বুঝার আগেই কেউ পেছন থেকে লাঠি দিয়ে তাকে আঘাত করে। সে মাটিতে পড়ে যায়। সমর বাচ্চাদের থামাতে গুলি চালায়, বাচ্চারাও ছুটে পালায়। সমর সাক্ষীর কাছে আসে, কিন্তু তখন সে হারিয়ে গেছে। সমর খুব চিন্তিত। আমরা তখন সাক্ষীকে দেখি এক বেসমেন্টের মতো কক্ষে নিয়ে আসা হয়েছে। সেখানে গ্রামের লোকেরা জামায়াত হয়েছে। গ্রামের প্রধান তাও বলল রাজবীরের স্ত্রী আর মেয়ে 7 বছর আগে গ্রাম ছেড়ে গিয়েছিল। ওরা আমাদের ঐতিহ্য ভঙ্গ করেছে। ওই মেয়ে যেদিন শেষ যাত্রায় যেত, অর্থাৎ তাকে বলে দেওয়া হতো, তাই আমাদের গ্রামে অভিশাপ নেমে এসেছে। শান্তি আর সমৃদ্ধি শেষ হয়ে গেছে। এই সময় এক অদ্ভুত কালো পোশাক পরা এক নারীকে দেখা যায়। সে হলো দাসীমা। সে গ্রামের এক ছোট গর্ত থেকে প্রধানকে সংকেত পাঠাচ্ছে। তারপর আমরা দেখতে পাই এক ভয়ের ছায়াশ্রিত ব্যক্তি, এক ধরনের রাক্ষস, যাকে মুভির শুরুতে ছোট মেয়েটিকে তুলে নিয়ে যেতে দেখা হয়েছিল। সে শিকলবন্দি আর পৌরাণিক কোনো ভাষায় কিছু বলছে, যা শুধুমাত্র দাসীমাই বুঝতে পারে। দাসীমা তাওকে জানায় আগামী 3 দিন সাক্ষী আর তার মেয়েকে এখানে রাখা হবে। মেয়েটিকে বলি দেওয়া হবে আর গ্রামের অভিশাপ দূর হবে। 3য় রাতে রাজবীর নিজেই সাক্ষীর গলা কেটে দেবে আর সবাই সেটি সামনে দেখে নিবে, যাতে সে আবার পরিবারের কাছে ফিরে আসতে পারে। আমরা তখন দেখতে পাই যেখানে ওই দানবসৃষ্ট প্রাণী বা প্রধান থাকতো, তার সামনে একটা গেট ছিল। গেটের উপরে এক অদ্ভুত মূর্তি, একদম রাজা মহারাজাদের মতো। ওই গ্রামের মানুষ সবাই সেই মূর্তিটাকে তাদের রাজা বা দেবতা মনে করত। গ্রামের ভেতরে প্রথম পর্বে আমরা দেখেছি কুয়াতে মেয়েদের বলি দেওয়া হতো, যার কারণে গ্রাম সমৃদ্ধ হতো। কিন্তু এখানে বিষয়টি আরো বিস্তৃতভাবে দেখানো হয়েছে। অর্থাৎ এসব কাজ কেউ অজান্তে করত না, সবাই ওই প্রধান বা মানব সমৃদ্ধ প্রাণীর আদেশেই হতো। পরবর্তীতে সাক্ষীকে এক অন্ধকার ঘরে বন্দী করা হয়, যা দাসীমা করেছিল। সেখানে অনেক বাচ্চা এসেছে যারা বলে তুমি চুপচাপ থাকবে, নয়তো এই ভয়ঙ্কর প্রাণীকে জাগিয়ে তুলবে। অন্যদিকে ঈশানী বন্দী থাকে অন্য একটি ঘরে। সেখানে শালীন নামের এক বাচ্চা তাকে একটি বিষাক্ত পানীয় নিয়ে আসে, যা দাসীমা দিয়েছিল। ঈশানীকে 3 দিন শুধু ওই পানীয়ই খেতে হবে, আর অন্য কোনো খাবার দেয়া হবে না। ঈশানী তার মাকে জিজ্ঞাসা করলে শালীন বলে এখানে দাসীমা তোমার মায়ের জায়গায়, আর তোমার আসল মা আর নেই। এখানে সবচেয়ে বিশেষ বিষয় হলো শালীন ছেলে নয়, মেয়ে নয়, সে একজন ট্রান্সজেন্ডার, আর এজন্য সে বেঁচে আছে। অন্য মেয়েরা বেঁচে থাকে না। অন্যদিকে সাক্ষী পালানোর চেষ্টা করলে দাসীমা তাকে বলে চুপ করে মরবে, কারণ তোমার মেয়ে বিশেষ এক শক্তি রাখে, তার বলি দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। সাক্ষী যখন প্রশ্ন করতে থাকে, দাসীমা নিজের আসল রূপ প্রকাশ করে, এক ভয়ঙ্কর আত্মা যার শরীরও রয়েছে। অর্থাৎ দাসীমা এক ধরনের শক্তিশালী ইউজ। আমরা তখন রাজবীর আর তাওকে দেখি। রাজবীর বলে আমি আমার মাতা পিতার হত্যার বদলা নেব, আজকে এই সাক্ষীকে মেরে ফেলবো। কিন্তু নারীদের চিৎকারে সে ভয় পায়। তাও বলে চিৎকারগুলো এখন আসছে, কিন্তু শীঘ্রই থেমে যাবে, সব ঠিক হয়ে যাবে। শুধু দাসীমাকে 3 দিনের মধ্যে ঈশানীর বিশ্বাস অর্জন করে তাকে বলির জন্য প্রস্তুত করতে হবে। তারপর আমরা দাসীমাকে দেখি, যিনি জোরপূর্বক ঈশানীকে ওই বিষাক্ত পানীয় খাইয়ে দিচ্ছে।
দাসীমা প্রধানের কাছে যায়। প্রধানের ঘরের দরজা বিশেষ প্রার্থনার মাধ্যমে খুলে যায়। তখন প্রধান তাকে ভিতরে ঢুকতে দেয়। দাসীমা মাথা নিচু করে চলে যায়, যেন সে প্রধানকে বলে ঈশানী ওই পানীয় পেয়েছে, সে অন্যদের থেকে আলাদা শক্তিশালী, তাই সে মরবে না। দাসীমা প্রধানকে একটি কালো তরল পান করায়, যা ঈশানীর রক্তের মতো। সাক্ষীকে আমরা দেখি ওই ঘরে বন্দী, আর অন্য দরজার পেছনে ঈশানীর আওয়াজ আসে। সাক্ষী হাতে টর্চ দিয়ে সেই গহ্বরে প্রবেশ করে। সাক্ষী এগোতে থাকে, তখন ঈশানীর আওয়াজ তার কাছে আসে। সে একাধিকবার পথ হারায়। এদিকে শালীন ঈশানীর উপর নজর রাখে, কিন্তু অন্য ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা করে, তার লিঙ্গ নিয়ে কৌতূহল করে। তারা বুঝতে পারে না সে ছেলে না মেয়ে। এরপর ঈশানী একটা খোলা দরজা পেয়ে বাইরে আসে, সেই গহ্বরের মতো জায়গায়। সেখানে সে 3টি মেয়ে দেখে, যারা বলে মা ডাকছে। ঈশানী তাদের পেছনে যায়। এরা সেই একই মেয়ে যাদের আমরা মুভির শুরুতে দেখেছি। সাক্ষী তখন ঈশানীকে পায়। সে তার কাছে যেতে চেষ্টা করে। সাক্ষীর ওপর সূর্যের আলো পড়ছিল, কিন্তু আসলে ওই মেয়েদের একজন ছিল তার আত্মার স্পিরিট। সাক্ষীর কাছে রাখা ঈশানীর পুতুল জ্বলতে শুরু করে, যা বোঝায় ওই পুতুলের মধ্যে তাদের স্পিরিট বা আত্মার অ্যাক্সেস ছিল, অর্থাৎ ওই মেয়ে সূর্যের আলোয় পুড়ে যাচ্ছে। এরপর দাসীমা ঈশানীর রুমে আসে, কিন্তু তাকে পায় না। ভয়ে কাঁপতে থাকে, আর কালো ছায়া বা ডার্ক ফর্ম, যা তার শরীর থেকে আলাদা, বেরিয়ে পড়ে ঈশানীকে খুঁজতে। ঈশানী কুয়েটা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু অচেতন হয়ে যায়। দাসীমায়ের কালো ছায়া ঈশানীর শরীরে ফিরে আসে এবং সরাসরি তাকে নিয়ে যেতে বেরিয়ে পড়ে। আমরা লক্ষ্য করি তার ত্বকও পুড়ে গেছে। এই একই মেডিকেল কন্ডিশন। দাসীমা ঈশানী আর নিজের চিকিৎসা করছে, তখন তাও এসে বলল এই মেয়ে বাঁচা যাবে তো, কারণ এর আগেও 3 মেয়ে যারা প্রধানত চিকিৎসা করতে এসেছিল দাসীর হাতে মারা গেছে। দাসীমা উত্তর বলল ঈশানীর মধ্যে শক্তি আছে, সে আসল রক্তের সন্তান, যার মাধ্যমে প্রধান সুস্থ হবে। আমরা বুঝতে পারি প্রধান দুর্বল হয়ে পড়েছে, আর শক্তি বাড়ানোর জন্য এমন বিশেষ মেয়ের দরকার, যিনি এখানকার রক্তের সন্তান। এদিকে আমরা দেখি সমরকে। সে একটা মাঠে ঢুকে সেই কুয়েতে পৌঁছে। সে কুয়েতে নামলো, যা আসলে এক বিশাল বুলবুলাইয়া। বুঝতে পারলো এখানে অনেক সময় লাগবে বের হতে। সে তার কনস্টেবলকে ফোন করে সাহায্য পাঠানোর কথা জানায়। বলল আমি সন্ধ্যা পর্যন্ত না ফিরি বা খবর না দেই, পুরো পুলিশ বাহিনী নিয়ে এখানে আসবে। সব কথা সে ভয়েস নোটে পাঠাচ্ছিল। এইদিকে ঈশানী দাসীর কাছে ছিল। ঈশানীর একটা অভ্যাস, সে স্যুপ পছন্দ করে না, আর ওই বিষাক্ত ভেবেও সে স্যুপ খেতে চায় না। তার মায়ের কাছে ঈশানীর স্যুপ খেতে চাইলে মা তাকে গল্প শোনাতো, যাতে সে খেতে রাজি হয়। দাসীমা ঈশানীকে গল্প শোনাতে শুরু করে। এক সময় ওই গ্রামের রাজা ছিল বাচ্চা ছাড়া। সূর্য দেবতাকে প্রার্থনা করেছিল সন্তান দিতে, কিন্তু সে ছেলে চাইছিল। সূর্য দেবতা মেয়ে দিয়েছিল। রাজা রেগে গিয়েছিল, মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সে মেয়েটিকে কুয়েটার কাছে ফেলে দিল। সূর্য দেবতা এত রাগে ছিল যে মেয়েটা পুড়ছিল, কিন্তু আদিম মানুষ বা প্রাচীন রাজকুমার এসে মেয়েটাকে উদ্ধার করলো। সে মেয়েটাকে শক্তি দিল, নিজের সঙ্গে রেখে গেল। বড় হলে মেয়েটাকে সে তার সেবা করতে বলল। এখানে অনেক মেয়ে আসে যারা ওই অন্ধকারের রাজকুমারকে পছন্দ করে। সে তাদের বউ বানায়, শক্তিও দেয়। এই ছোট মেয়েটাই ছিল দাসীমা নিজেই। দাসীমা নিজের গল্প এভাবে না বললেও আড়ালে বলছিল। এখন প্রধান অসুস্থ, তার চিকিৎসার জন্য ঈশানীকে পাঠানো হবে। যদি প্রধান ঈশানীকে পছন্দ করে, শক্তি দেবে। কিছুক্ষণ পর ঈশানীর পেটে ব্যথা শুরু হলো। সাক্ষী এক অন্ধকার ঘরে ঘুরতে গিয়ে অনেক নারীর আত্মা পায়, তারা আসলে ওই ঘরে মারা গিয়েছিল। তাদের সন্তানেরও অশ্লীল ভাবে ব্যবহার করে মারা হয়েছিল। সাক্ষী রানীকেও পায়, যাকে রাজবীর গলা কেটে মেরে অন্ধকার কোণে ফেলে দিয়েছিল। সেখানে ওই নারীদের লাশ রাখা ছিল। সাক্ষী বুঝতেই পারেনি রাজবীর তার সামনে থেকে হারিয়ে গেছে। তা ছিল তার ভিশন, অর্থাৎ রানী এখন মৃত। সাক্ষী অতীতের ছায়া দেখছে।
ঠিক তখনই আসল রাজবীর এসে সাক্ষীকে মারতে শুরু করে। তখনই দাসী বলল, ঈশানী এখন স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত। তার প্রথম পিরিয়ড এসে গেছে, মাত্র 7 বছর বয়সে। সাক্ষী কষ্টে ভেঙে পড়ল, বুঝতে পারল না এই নির্মম সত্যটা। রাজবীর তাকে মারধর করতে শুরু করলো। এরপর দাসী ঈশানীর প্রথম পিরিয়ডের রক্ত প্রধানের কাছে নিয়ে গেল, আর প্রধান তা অনুমোদন করলো। এই গল্পটা একটা ভয়ঙ্কর বাস্তবতার আয়না, ছোট মেয়েদের উপর অত্যাচার ও শোষণের এক ব্যঙ্গাত্মক প্রতীক। প্রধান বা প্রিন্স অফ ডার্কনেস হলো তাদের প্রতীক, যারা ছোট মেয়েদের সঙ্গে এভাবে বর্বর আচরণ করে। এরপর তাও রাজবীরকে জানালো আজ রাতেই তৃতীয় রাত, আর আজকের রাতেই সব রিচুয়াল শেষ হবে, সেই রাতেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা দেখতে পাই সাক্ষী যেন ঘুম থেকে উঠে ডাম্পিং কর্নারে চলে যায়। সে উপরে রাসায়নিক পাতার ওপর থেকে পানির মধ্যে পড়ে যায়, যা আসলে কুয়াটার উপরের অংশ। সাক্ষী ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে। নিচে সে দেখতে পায় অনেক নারীর লাশ, যাদের আত্মারা তাকে ঘিরে ধরে। সেখানে রানীর আত্মা সহ সবাই তার মাথায় হাত রেখে যন্ত্রণা দেয়। তাদের শেষ আশা শুধু সাক্ষী। এদিকে তাও আর রাজবীরের দেখা হয়। তাও রাজবীরকে বলল সে যেইভাবে হোক সাক্ষীকে পেতে চাইবে, তার গলা সবার সামনে কেটে ফেলবে, যেন গ্রামে কেউ নারীদের বিরুদ্ধে। এরপর আমরা দেখতে পাই 3 শিশুর আত্মাকে, যাদেরকে শুরু থেকে দেখানো হয়েছিল। তারা সেই 3 শিশুই যারা প্রধানের সামনে বলি দেওয়া হয়েছিল। তাদেরকেও জোরপূর্বক এই ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারা আলোতে বের হতে পারেনি, ত্বকের সমস্যা ছিল তাদেরও। কিন্তু সবাই বিশ্বাস করে ঈশানী আলাদা, কারণ তার রক্তে গ্রামের আসল অস্তিকতা রয়েছে। এখানে একটা বড় অনুষ্ঠানের মতো বিয়ে হচ্ছিল। সবাই প্রধানের হল রুমে এসে তাকে রিচুয়াল করে। রাজবীর সাক্ষীকে ধরে কুয়ার সিঁড়ি দিয়ে নিতে চায়, কিন্তু সাক্ষী তাকে থামিয়ে মারধর শুরু করে। তার শরীরে অনেক নারীর আত্মা প্রবেশ করেছিল। সে রাজবীরকে মারধর করে পরে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরে সাক্ষী বেরিয়ে আসে, যেখানে সমর তাকে পায়। সমরের আসার খবরে তাও আর অন্যরাও আসে। সাক্ষী প্রধানের হলরুমে পৌঁছায়, যেখানে প্রধান ঈশানীকে নিজের রুমে নিয়ে যায়। দাসী সাক্ষীকে বাধা দিলে তার কালো ছায়া পাঠায়। সাক্ষী ভয় পায় না, এগিয়ে যায়। দাসী তার উপর আক্রমণ করে, কিন্তু সব আত্মারা সাক্ষীর পাশে এসে দাঁড়ায়। সাক্ষী বলে সে একটা দাসী, অর্থাৎ সেবা করা, এবং দাসীর কোনো মর্যাদা নেই। তাছাড়া দাসীর এখানে কোনো অধিকার নেই। আমরা দেখি প্রধান সাক্ষীকে অনেকবার পেটায়। দাসী বলে কেউ শক্তিশালী না হলে দরজা খুলতে পারবে না। সেখানে সব আত্মারা মিলে সাক্ষীর পাশে দাঁড়ায় আর দরজা খুলে যায়। সাক্ষী ভিতরে গিয়ে ঈশানীকে উদ্ধার করে। তার নিজের রূপ নিয়ে তাকে ভূত বানিয়ে জীবন শক্তি খেয়ে নিচ্ছে। এটাই তার বেঁচে থাকার কারণ। সাক্ষী কিছুই করতে পারে না, কিন্তু তখন দাসীর কালো ছায়া প্রধানকে আক্রমণ করে ওকে দুর্বল করে দেয়। দেখি প্রধানের বিশাল ট্রুপ অনেক ছোট হয়ে গেছে, শক্তি অনেক কমে গেছে, অর্থাৎ ও অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে ঈশানী বাঁচতে পেরেছে। সেই সময় সমরের পুলিশ দল এসে পৌঁছায়, যারা তাওকে গ্রেফতার করে, এমনকি মারধরও করে, বলে এবার মর্দাঙ্গিনী চলে গেছে। পরবর্তীতে দাসী সাক্ষীর কাছে এসে বলছে এবার আর কোনো মেয়ের দাসী হতে পারবে না, অর্থাৎ অবশেষে সে বোধ করলো। মুভির শুরুতেই সাক্ষীর স্কুলে ওই আদিম মানুষ নিয়ে পড়িয়েছিল, যা ইঙ্গিত ছিল সামনে আসা ঘটনা সম্পর্কে, এবং বোঝা যায় তাদের সূর্যের আলোতে যেতে পারতো না। তাদের আসল কারণ কি ছিল? সূর্যের দেবতারা সূর্যের আলোতে তাদের পোড়াতো কারণ তারা চাইতো কেউ ভুল কাজ না করুক। তবে আসলে এটি ছিল মেরুদণ্ডহীন একটি মেডিকেল কন্ডিশন, যেটা পুরনো যুগে মানুষ বুঝতো না, তাই এটাকে অভিশাপ ভাবতো। শেষে আমরা দেখি ওই কুয়া ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধান সাক্ষীর পা থেকে শিকল খুলে নিয়ে তাকে ভিতরে টেনে নিচ্ছে, যা মুভির শুরুতেই দেখানো একটি দৃশ্য। এভাবেই ছড়ি 2 মুভির গল্প শেষ হয়। মুভিটা ভিন্নধর্মী, অনেক জায়গায় ভয়ঙ্কর এবং মর্মান্তিক। ছোট মেয়েদের উপর বর্বর অত্যাচার, দাসী প্রধানের অন্ধকার শক্তির লড়াই, সবই এখানে উঠে এসেছে। পৃথিবীর নানা ভয়াবহ বাস্তবতা এই প্লটে ফুটে উঠেছে। আপনারা যদি মুভিটি দেখে থাকেন, আপনাদের মতামত জানাবেন, না হলে অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।